আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির। তাহলে দেখো, লাভ ক্ষতিও কিন্তু পার্সেন্টেজেরই, শতকরারই একটা পার্ট। কেন? কারণ আমরা প্রফিটকে বা লসকে আমরা সবসময় কিসে বলি? পার্সেন্টেজে বলি, তাই না? এত পার্সেন্ট লাভ করছি, এত পার্সেন্ট ক্ষতি করছি। তাহলে ধর আমি বললাম 20% লাভ। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাভ হোক বা ক্ষতি হোক, সেটা কিন্তু বাই ডিফল্ট সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর, কেনা দামের উপর। দেখবে যখন লাভ ক্ষতির অঙ্কগুলো থাকে, কিভাবে থাকে? এক ব্যক্তি, ধরো আমি বললাম এক ব্যক্তি 150 টাকায় একটা জিনিস বিক্রি করে সে 20% লাভ করলো বা 10% ক্ষতি করলো, এইরকম ভাবে বলি। একটু খেয়াল করো, আমরা কিন্তু অঙ্কের সেন্টেন্স গুলো কখনো এইরকম ভাবে দেখি না যে ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, বিক্রয় মূল্যের উপর 10% লাভ করলো, ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি, বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি, এরকম থাকে না। কি থাকে? জাস্ট এত পার্সেন্ট লাভ করলো বা এত পার্সেন্ট ক্ষতি করলো। তাহলে সবসময় আমরা কি বলেছি? লাভ হোক বা ক্ষতি হোক, সেটাকে আমরা কার উপর ক্যালকুলেট করি? বাই ডিফল্ট সবসময় কেনা দামের উপর। এটা পুরো মাথায় গেঁথে নাও। লাভ বা ক্ষতি সবসময় কার উপর হবে? কেনা দামের উপর। যদি বিক্রয় মূল্যের উপর হয় তাহলে সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করা থাকবে। এখানে যেমন দেখো, আমরা ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে আমরা কি বুঝি? কেনা দাম, কস্ট প্রাইস, তাই তো? ক্রয় মূল্যকে আমরা কি বলি? কস্ট প্রাইস। কেনা দাম, কস্ট প্রাইস। তো এই ক্রয় মূল্যটাকে এখন আমরা কিভাবে বলবো? সিপি। আর বিক্রয় মূল্যটাকে আমরা কি বলি? সেলিং প্রাইস। তো সেটাকেই আমরা কিভাবে বলবো? এসপি। ঠিক আছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে দেখো 20% লাভ, তাহলে আমরা আগের দিন পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করেছিলাম, ভগ্নাংশে। তাহলে 20% লাভ, এটার ভগ্নাংশ কত হয়? 1/5। তাহলে কি বলবো? 5-এর ওপর 1-এর লাভ করছি, 5-এর ওপর 1-এর লাভ। তাহলে লাভটা সবসময় কার উপর হবে বলছি? কেনা দাম, ক্রয় মূল্য। তাহলে কেনা দামটা আমার কত? কস্ট প্রাইস, সিপি। 5 হচ্ছে সিপি আর 1 হচ্ছে আমার প্রফিট, লাভ। তাহলে আমরা রেশিও তৈরি করব, যেমন আমরা পার্সেন্টেজে করেছিলাম। কি করছিলাম? সবসময় রেশিও তৈরি করছিলাম। এখানেও ঠিক আমরা তাই করব। আমার যে পার্সেন্টেজ লাভ বা ক্ষতি দেয়া থাকবে, সেখান থেকে আমরা কি করব? সিপি আর এসপি এর রেশিওটা সবার আগে তৈরি করব। তাহলে বলো, 5-এর উপর 1-এর লাভ, লাভটা কার উপর হচ্ছে? কেনা দামের উপর। তাহলে 5টা হচ্ছে আমার কেনা দাম, কস্ট প্রাইস। 1-এর লাভ করেছি, তাহলে বিক্রয় মূল্য কত বলো? 6। 5 টাকায় কিনলাম, তাহলে আমি কত টাকায় বিক্রি করলে 1 টাকার লাভ হবে? না, 6 টাকায়। কেন? কারণ আমরা জানি যে যখন আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হয় তখন আমার প্রফিট হয়, তাই না? যে দামে কিনি তার বেশি দামে বিক্রি করলে লাভ, আর যে দামে কিনি তার কম দামে বিক্রি করলে আমার ক্ষতি হয়, তাই না? আচ্ছা, আর দেখো, যদি যদি বিক্রয় মূল্যের উপর লাভ হয় তাহলে কিন্তু সেটা আমার কোশ্চেনে মেনশন করা থাকবে। কিভাবে? এইরকম ভাবে লেখা থাকে, বিক্রয় মূল্যের উপর ধরো বললো 33.13% লাভ, বা 33.13% প্রফিট অন এসপি, এরকম মেনশন করা থাকবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, কি বললাম? প্রফিট হোক বা লাভ হোক সবসময় কার উপর হবে? ক্রয় মূল্যের উপর, কেনা দামের উপর। যদি বিক্রয় মূল্যের উপর লাভ হয় তাহলে কিন্তু কোশ্চেন এরকম মেনশন করা থাকবে, মানে লাভটা কার উপর হচ্ছে? বিক্রয় মূল্যের। তাহলে 33.13%, ফ্র্যাকশন পার্ট 1/3। তাহলে 3-এর ওপর 1-এর লাভ, লাভটা কার উপর হচ্ছে? মেনশন করা আছে বিক্রয় মূল্যের উপর। তার মানে এবার 3টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আগেরটা কি ছিল? ক্রয় মূল্যের উপর লাভ, তাই এটা ক্রয় মূল্য হয়েছে, এটা লাভ। এটা বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে, তাই এটা বিক্রয় মূল্য, এটা লাভ। তাহলে আমি রেশিও লিখবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে 3 হচ্ছে এসপি, মানে 3-এ বিক্রি করে আমি 1-এর লাভ করেছি। 3-এ বিক্রি করে 1-এর লাভ করেছি, তাহলে জিনিসটা আমি কিনেছি কত টাকায়? না, 2 টাকায়। 3-এ বিক্রি করে 1-এর লাভ করেছি, তাহলে জিনিসটা আমি কিনেছি কত টাকায়? না, 2 টাকায়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল নিশ্চয়ই। তাহলে লাভ ক্ষতির অঙ্ক করার সময় আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, ফোকাস একটা দিকেই থাকবে। সেটা কি? না, আমাকে সিপি আর এসপির রেশিও তৈরি করতে হবে। সবার আগে কি তৈরি করতে হবে? সিপি আর এসপির রেশিও। একবার যদি আমি সিপি আর এসপি রেশিও তৈরি করে দিই তাহলে আমার খুব সহজে অঙ্ক হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। কি বলছি? একজন ব্যবসায়ী একটি জিনিসে 12.5% লাভ করে, তাহলে এর সিপি ও এসপির অনুপাত নির্ণয় করো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য।
তাহলে 12.5% ফ্র্যাকশন পার্ট আমরা সবাই দেখেছি কত, 1/8। 12.5% ফ্র্যাকশন পার্ট 1/8, তার মানে 8 হচ্ছে সিপি। 8 হচ্ছে সিপি, 1 লাভ, তাহলে একটা আমার প্রফিট। তাহলে আমি সিপি আর এসপি রেশিও তৈরি করে নিই। তাহলে 8 হচ্ছে সিপি, মানে 8 কিনলাম, 1 লাভ করছি বিক্রি করে, তাহলে আমি কততে বিক্রি করব, 9। তাহলে 8 হচ্ছে সিপি, 1 লাভ করতে গেলে বিক্রি করব কততে, 9। তার মানে আমার অ্যান্সার কত হবে, 8:9। একজন ব্যবসায়ী এসপির ওপর 20% লাভ করে, খেয়াল করো মেনশন করে দিয়েছে এসপির ওপর, মেনশন করে দিয়েছে এসপির ওপর। তাহলে আমি কি বলেছি, সবার আগে রেশিও তৈরি করবো। তাহলে রেশিও তৈরি করি, 20% ফ্র্যাকশন পার্ট 1/5, তার মানে 5টা হচ্ছে এসপি আর একটা হচ্ছে আমার লাভ। তাহলে আমি সিপি আর এসপি রেশিও তৈরি করি। একটু আগে কি বললাম বাবা, যাই হোক সব সময় আগে রেশিও তৈরি করব। কার রেশিও তৈরি করব, সিপি আর এসপি। একবার যদি রেশিও তৈরি করে নিই, অঙ্ক কিন্তু আমার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 5-এ বিক্রি করলাম, 1 লাভ করেছি, তাহলে জিনিসটা কিনেছি কততে, 4-এ। তাহলে আমার সিপি আর এসপি রেশিও তৈরি হয়ে গেল। এবার আমাকে কি বার করতে বলেছে, তার প্রকৃত লাভ কত। প্রকৃত লাভ, তার মানে প্রকৃত লাভ বা অ্যাকচুয়াল লাভ, মানে আমরা কার উপর বার করতে বলছে, কস্ট প্রাইসের উপর, কেনা দামের উপর। তাহলে কেনা দামের উপর আমাকে প্রফিট পার্সেন্ট বার করতে বলছে। তাহলে বলো 1 লাভ হচ্ছে কার উপর, কেনা দাম। কেনা দাম আমার কত, 4। তাহলে 4-এর উপর 1 লাভ ইন্টু 100। তাহলে আমি একটু আগে কি বললাম, যে বাই ডিফল্ট সবসময় কার উপর হবে, ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে প্রকৃত লাভ বা অ্যাকচুয়াল লাভটা তোমাকে যেটা বার করতে বলছে, সেটা আমাকে কার উপর বার করতে বলছে, কেনা দামের উপর, কস্ট প্রাইসের উপর। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব থাকে, যে বিক্রয় মূল্যের উপর এত % লাভ করলে তার প্রকৃত লাভটা কত। দেখো নেক্সট কি বলছে, চলো নেক্সট কি বলছে, একজন লোক 720 টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি করে, তাহলে 20% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা একটু বলে নি, দেখো আমি কোন জিনিস লাভেই বিক্রি করি বা ক্ষতিতেই বিক্রি করি, কেনা দাম কস্ট প্রাইস কিন্তু কখনো পাল্টায় না। কেনা দাম বা কস্ট প্রাইস কিন্তু কখনো পাল্টায় না, কস্ট প্রাইস কিন্তু আমার সবসময় কনস্ট্যান্ট থাকে। কিরকম, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে যদি আমি বলি, ধরো আমি 100 টাকায় একটা জিনিস কিনে আনলাম, যদি আমি লাভ করতে চাই তাহলে 100 টাকার বেশি দামে বিক্রি করব। যদি আমি ক্ষতি করতে চাই তাহলে আমি 100 টাকার কম দামে বিক্রি করব। কিন্তু ওই 100 টাকাটার কি কোনো পরিবর্তন হবে, ওই 100 টাকাটার কি কোনো চেঞ্জ হবে, হবে না। কেন, কারণ আমি তো একবার 100 টাকায় ওই জিনিসটা কিনে নিয়েছি, তো ওই 100 টাকাটার তো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হয় কোনটা, সবসময় মনে রাখবে ভেরিয়েবল প্রাইস, চেঞ্জ হয় কোন টাকাটা, সেলিং প্রাইসটা, বিক্রয় মূল্যটা। একটু মনে করে দেখো, আমরা পার্সেন্টেজে করেছিলাম, কোন জিনিসের দাম বেড়ে গেলে আমরা পরিমাণ কমিয়ে দিই, বা দাম কমে গেলে পরিমাণ বাড়িয়ে দিই। এই যে দাম যেটা কমে বা বাড়ে, এটা কোন দামটা কমা বাড়া করে, সবসময় মাথায় রাখবে বিক্রয় মূল্যটা, সেলিং প্রাইসটা। দাম যেটা কমে বা বাড়ে সেটা কোনটা, বিক্রয় মূল্যটা। ঠিক আছে, কস্ট প্রাইস কনস্ট্যান্ট। তাহলে আমাদের একটাই বলা আছে, সবার আগে কি রেশিও তৈরি করবো, সিপি আর এসপি। 10% ফ্র্যাকশন পার্ট 1/10, তাহলে 10-এর উপর 1-এর ক্ষতি হচ্ছে, তার মানে 10টা হচ্ছে সিপি, 1-এর ক্ষতি করেছি, তার মানে বিক্রি করেছি কততে, 9, তাই না, 1-এর ক্ষতি করেছি, তাহলে বিক্রি করব কত, 1-এর ক্ষতি করতে গেলে 9 বিক্রি করব। 20% লাভ, ফ্র্যাকশন পার্ট 1/5, তার মানে 5-এর উপর 1-এর লাভ, 5 হচ্ছে সিপি আর 1 হচ্ছে প্রফিট, তার মানে বিক্রি করব কততে, 6। যেটা একটু আগে বললাম, যে সবার আগে আমি সিপি আর এসপি রেশিও তৈরি করব, তারপর যা যা অঙ্কে বলবে তাই তাই। এবার তুমি কি বলবে, এবার তুমি বলবে, ও স্যার একটু আগেই যে তুমি বললে যে কস্ট প্রাইস কনস্ট্যান্ট, কস্ট প্রাইসের তো কোনো চেঞ্জ হয় না, লাভেই বিক্রি করি বা ক্ষতিতেই বিক্রি করি। আইলাম তাহলে চল কস্ট প্রাইসকে কনস্ট্যান্ট করি। তাহলে তুমি কি বলবে, তাহলে করা হোক কস্ট প্রাইসকে কনস্ট্যান্ট, কি করে, না তুমি বললে তাহলে এখানে কস্ট প্রাইস 10, এখানে কস্ট প্রাইস 5, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে দাও। এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কস্ট প্রাইস কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে এখন রেশিওটা কত হলো, 10:12। এবার দেখো, আমাদের কম্পিটিটিভ এক্সামে একটা মারাত্মক সুবিধার জায়গা থাকে, কি থাকে বলতো, না 4টে করে অপশন,
পরীক্ষায় কিন্তু এরকম অনেক অঙ্ক থাকে, অন্তত 30% অঙ্ক বা 25% অঙ্ক এইরকম থাকে যেখানে কিন্তু অপশন টেস্ট করে অঙ্ক হয়ে যায়। কাজেই বারবার একটা জিনিস মাথায় রাখবে, ফর্মুলা মানে কিন্তু শর্টকাট নয়, যেটা আমি বারবার বলি। আমার চিন্তা ভাবনা, আমার কনসেপ্ট, ক্যালকুলেশনকে ছোট করা, এইগুলোই শর্টকাট। তাহলে এবার খেয়াল করো আমার এসপি রেশিওটা কত। এসপি রেশিওটা কত? 12 ইউনিট। তাহলে সঙ্গে সঙ্গে আমার নজর কোথায় চলে যাবে? অপশনের দিকে। কেন? কারণ অপশন আমার অবশ্যই 12 গুণিতক হতে হবে। অপশন আমার অবশ্যই 12 গুণিতক হতে হবে। আচ্ছা, 800 কি 12 গুণিতক? কত হচ্ছে? 6 12 72, 80। না, 812 গুণিতক নয়, 800 হবে না। 960, হ্যাঁ 12 গুণিতক। তো এটাকে টিক করে দিও না, বাকি অপশনগুলো একটু দেখে নাও। এটা কি 12 গুণিতক? 1020, একটু 12 দিয়ে ভাগ করে দেখে নাও তো। তোমার এটা কত হচ্ছে? 1020, 12 দিয়ে ভাগ করলে 8 12 96, তাই তো? 60, 5 12 60, হ্যাঁ এটা 12 গুণিতক। 7 12 84, 60, 5 12 60। তার মানে দেখো তিনটে অপশন 12 গুণিতক। ঠিক আছে, এবার এই রকমও তো হতে পারে, যে তোমার একটা অপশনই 12 গুণিতক হলো, হতেই পারে। তো আমি বলছি ধরো একটা অপশন 12 গুণিতক হলো, তাহলে আমার শুধু শুধু ওই ক্রয় মূল্য হ্যানাতেন এগুলো বার করার দরকার নেই। সাপোজ আমি বলছি এখানে যদি একটাই 12 গুণিতক থাকতো, তাহলে আমি একটাতেই গোল করে দিতাম। আমি কোনো ক্যালকুলেশন করে এক্সট্রা 5-6 সেকেন্ড সময় নষ্ট করতাম না, ওই টাইমটা আমি অন্য অঙ্কে দিতাম। কিন্তু এখানে আমি কি দেখলাম? এক্সামিনার আমাকে তিনটে 12 গুণিতক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তাহলে এবার আমাকে করতে হবে, কিছু করার নেই। তাহলে এবার দেখো, যখন আমি ক্ষতি করছি তখন কত টাকায় বিক্রি করছি? 720 টাকা। আর যখন ক্ষতি করছি তখন এসপি রেশিওটা কত? 9। তাহলে আমি কি বলবো? এই 9 ইউনিটের ভ্যালু 720 টাকা। 9 ইউনিটের ভ্যালু 720 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 80 টাকা। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত? 960 টাকা। তাহলে আমার উত্তর কত হবে? 960। কাজেই এই জিনিসগুলো অঙ্ক করে সবসময় একটু অপশনগুলোর দিকেও একটু খেয়াল রাখবে। কেন? কারণ ব্যাক ক্যালকুলেশন করেও কিন্তু অনেক অঙ্ক হয়ে যায়। কাজে অঙ্ক পড়লাম, আমি অপশন দেখলাম, অঙ্ক দেখলাম, অপশন দেখলাম, তাহলেও কিন্তু অঙ্ক কিন্তু হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। যদি বিক্রয় মূল্য 80 টাকা বাড়ানো হয়, তাহলে একজন লোক 7% ক্ষতির বদলে 13% লাভ করে, ক্রয় মূল্য কত? তাহলে কি বললো না, এক ব্যক্তি আগে যে দামে বিক্রি করছিল এখন তার থেকে 80 টাকা বাড়িয়ে দিয়েছে। তার ফলে তার আগে যেটা 7% ক্ষতি হচ্ছিল এখন তার 13% লাভ হচ্ছে। আচ্ছা, 7% ক্ষতি, আমি যদি রেশিও লিখি সিপিআরএসপি 100:93, 13% লাভ 100:113, তাই না? তো এইবার দেখো, বিক্রয় মূল্যটাকে 80 টাকা বাড়ানো হয়েছে মানে কি? আগের বিক্রয় মূল্য আর এখনকার বিক্রয় মূল্য, এই দুটো ডিফারেন্স 80 টাকা, তাই না? ধরো আগে 20 টাকায় বিক্রি করা হচ্ছিল, এখন 80 টাকা বাড়িয়ে 100 টাকায় বিক্রি করা হচ্ছে। তার মানে 20 আর 100 এই দুটো ডিফারেন্সে 80 টাকা। তাহলে আগের এসপি রেশিও কত? 93, এখন এসপি রেশিও কত? 113। তাহলে দুটো ডিফারেন্স কত? 20। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 80 টাকা। তাহলে 1 মানে কত? 4 টাকা। তাহলে 100 মানে কত? 400 টাকা। তাহলে উত্তর কত হবে? 400 টাকা। ঠিক আছে, আবার এটা এরকম ভাবেও করা যায়। বেসিক্যালি তুমি কি নিচ্ছ? ডিফারেন্স। তাহলে 7% ক্ষতি আর 13% লাভ, তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 20% না? তাহলে 20% মানে আমি ডিরেক্ট কি বলে দেবো? 80 টাকা। তাহলে 100% মানে 400 টাকা। কেন? কারণ আমরা জানি প্রফিটের সাথে লসের কখনো প্লাস মাইনাস হয় না। অনেকের মনে হতে পারে স্যার 20 কেন লিখলে? 13 - 7 তো 6 হয় না। প্রফিটের সাথে প্রফিটেরই যোগ বিয়োগ হবে, লসের সাথে লসেরই যোগ বিয়োগ হবে। কিরকম? তাহলে দেখো 13% প্রফিট মাইনাস 7% লসকে আমি কি বলতে পারি? -7% প্রফিট। তাহলে প্রফিট কখন হয়? যখন লস নেগেটিভ। লস কখন হয়? যখন প্রফিট নেগেটিভ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 20। আবার সেই ছোটবেলায় আমরা নাম্বার লাইন করেছিলাম কি? এটা 0, এইদিকে আমরা সব প্লাস গুলো লিখতাম, এদিকে সব মাইনাস গুলো লিখতাম, তাই না? তাহলে এবার বলো 7% ক্ষতি, তার মানে 7% ক্ষতি মানে 7টা এখানে আছে, 13% লাভ মানে এখানে আছে। তাহলে পুরো এই এখান থেকে এখানে আসতে হবে তোমাকে। তাহলে ডিফারেন্সটা কত? 20। বোঝা গেছে? দেখো কি বলছে, 15টি জিনিসের ক্রয় মূল্য 12টি জিনিসের বিক্রয় মূল্য, 15টি জিনিসের ক্রয় মূল্য সমান সমান 12টি জিনিসের বিক্রয় মূল্য, লাভের শতকরা হার নির্ণয় করো। দু রকম ভাবে করবো, যেটা তোমাদের করতে সুবিধা তোমরা সেটা করে দেবে।
তাহলে দেখো কি বলেছে, 15টি জিনিসের ক্রয় মূল্য। আমি সবসময় কি বলি, একটা করে সেন্টেন্স পড়বো, বুঝবো আর লিখবো। 15টি জিনিসের ক্রয় মূল্য, তাহলে লিখি সিপি অফ 15। 15টি জিনিসের ক্রয় মূল্য, সিপি অফ 15 ইকুয়ালস টু বলেছে, ইকুয়ালস টু দিলাম 12টি জিনিসের বিক্রয় মূল্য, তাহলে এসপি অফ 12। অফ মানে আমরা কি জানি বাংলায়, যেটাকে আমরা এর বলি। অফ মানে যেটা বাংলায় আমরা এর বলি, এর মানে কি গুণ। তাহলে সিপি ইন্টু 15 ইকুয়ালস টু এসপি ইন্টু 12। তাহলে সিপির তলায় এসপি কে নিয়ে চলে এলাম, 12র তলায় 15 চলে এলো। একটু কাটাকুটি করে দিই, 3 4 12, 3 5 15। তার মানে এখানে সিপি আর এসপি রেশিওটা কত হয়ে গেল, 4 আর 5। তার মানে সিপি 4 এসপি 5, তার মানে একের লাভ হচ্ছে কার ওপর, সিপির ওপর। কত পার্সেন্ট, ইন্টু 100। তাহলে অ্যান্সার কত, 25%। কেউ কেউ তাড়াহুড়ো করে এটার অ্যান্সার 20 বলে দেয়, কি 15টার 12টাকেই কস্ট প্রাইস আর সেলিং প্রাইস ধরে করে দেয়। বাট সেটা তো ঠিক নয়। কেন? কারণ 15 আর 12টা কি, 15 আর 12টা হচ্ছে জিনিস, পরিমাণ। তাহলে এটা একটা প্রসেস, যেটা আমি বারবার বলছি, রেশিও তৈরি করো। আর একটা কি, দেখো কি বলছে, 15টি জিনিসের ক্রয় মূল্য 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান। তার মানে ধরো আমি বললাম 15টা জিনিস যদি আমি 100 টাকায় কিনি, তাহলে 12টা জিনিস আমি 100 টাকাতেই বিক্রি করছি। তো আমরা কি করব না, দেখো যতগুলো জিনিস থাকবে, কতগুলো জিনিস আছে, 15 আর 12, 15 আর 12। তাহলে আমরা কি করব, এই 15 আর 12র লসাগু করে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা ধরে নেবো। ক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু 15 আর 12 লসাগু কত, 60। ঠিক আছে, তাহলে 15 আর 12 লসাগু কত, 60। তাহলে আমরা ধরে নিচ্ছি 15টি জিনিসের ক্রয় মূল্য 60 টাকা, তার মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে একটা জিনিসের কস্ট প্রাইস কত হবে, সিপি অফ 1। তাহলে 15টার দাম যদি 60 টাকা হয়, তাহলে একটার দাম কত, 60/15 মানে 4 টাকা। এসপি অফ 1 কত লিখবো, 5 টাকা। 12টার দাম, 12টার বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে একটার 5 টাকা। তাহলে দেখো লাভ হচ্ছে কত, একের। তাহলে 1/4 ইন্টু 100, 25%। যা খুশি, যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা করতে পারো। চলো পরের অঙ্ক। একজন লোক 6টি কমলা লেবু 1 টাকায় কিনলো, 20% লাভ করতে হলে কতটি কমলা 1 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার যদি আমি একটু রিলেট করি, কিরকম না, আগের অঙ্কটাতে কি ছিল না, আমি যতগুলো কিনছি, মানে আমার কেনাটা, মানে যতগুলো কিনছি আর যতগুলো বিক্রি করছি আমার অঙ্কে দেয়া ছিল, আমি প্রফিট পার্সেন্ট বার করেছি। এখানে দেখো উল্টোটা কি দিয়েছে, কতগুলো কিনছি দেয়া আছে, লাভের শতকরা হারটা দেয়া আছে, আমাকে বার করতে হবে কতগুলো বিক্রি করছি, তাই না? তাহলে চলো আমি ধরে নিচ্ছি 1 টাকাতে আমি এক্সট্রা বিক্রি করবো, 1 টাকায় এক্সট্রা বিক্রি করবো। তাহলে আমি যদি এরকম লিখি, সিপি অফ 6 ইকুয়ালস টু এসপি অফ এক্স। সিপি অফ 6 ইকুয়ালস টু এসপি অফ এক্স। কেন বলো, এই যে এটা তো কনস্ট্যান্ট, 1 টাকা। 1 টাকাতেই 6টা কিনে 1 টাকাতেই কতগুলো বিক্রি করবো। তাহলে আবার দেখো এখান থেকে আমি সিপি আর এসপি রেশিও তৈরি করছি। তাহলে কি হলো, এক্স এর তলায় 6 চলে আসে। তাহলে সিপি এক্স, এসপি 6। আচ্ছা, অঙ্কে আমার লাভের কথা বলেছে, লাভ। তাহলে লাভ মানে আমরা কি দেখলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভটা কি লিখবো, 6 মাইনাস এক্স। এই টাকাটার আমার লাভ হচ্ছে কার ওপর, সিপির ওপর। সিপি কত, এক্স। পার্সেন্ট বার করবো, কত পার্সেন্ট, ইন্টু 100 ইজ ইকুয়ালস টু, অঙ্কে লাভেরটা কত দিয়ে আছে, 20। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, লাভ বা ক্ষতি সবসময় কার উপর বার করবো, ক্রয় মূল্যের উপর। তাহলে লাভটা কত হচ্ছে, 6 মাইনাস এক্স, কার উপর, ক্রয় মূল্যের। তাহলে 6 মাইনাস এক্স লাভ, ক্রয় মূল্য কত, এক্স। তাহলে পার্সেন্ট বার করছি, ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 20 হলো। এবার আমি বলছি সলভ করতে যেও না, সলভ করতে যেও না। বারবার কি বলছি, 4টে তো অপশন দেয়া থাকে। আমি অঙ্ক করবো আর করতে করতে আমার নজর একটু অপশনের দিকেও থাকবে, যে একটা দুটো স্টেপ করে আমি অপশন ধরে করতে পারছি কিনা। হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি সব অঙ্ক অপশন ধরে করতে পারবে, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলোই রপ্ত করতে হবে। ঠিক আছে, তো এবার আমি বলছি আমাকে তো এক্স এর ভ্যালু বার করতে হবে, আর এক্স এরই তো 4টে অপশন দেওয়া আছে, তাই না? তাহলে আমি দেখি, তাহলে ফার্স্ট অপশন কত, 5। এখানে 5 বসাই তো, 6 মাইনাস 5 কত, 1, 1/5, 5 কুড়ি 100, স্যাটিসফাই করে গেল, তাহলে 5 আছে। ঠিক আছে, আমি শুধু শুধু এটাকে আর সলভ করে এক্স বার করতে যাব না। আরে বাবা, আমার 4-5 সেকেন্ডেও তো কমলো রে বাবা। তো সেই 4-5 সেকেন্ডটা আমি বলছি অন্য অঙ্কে দেবো। তো এইরকম ভাবে দেখবে 4-5 সেকেন্ড কমতে কমতে না অনেকটা টাইম কমে যায়।
তাহলে তোমার যদি টাইপ কমন থাকে, তোমার আর কমন থাকবেও, এইটুকুনি আমি বলতে পারি, কমন থাকবে, কিন্তু তোমাদের ঠিকঠাক টাইমে অঙ্কগুলোকে নামাতে হবে। আর দেখবে এই জিনিসগুলোকে তুমি যদি রপ্ত করে নাও, তাহলে কিন্তু তোমার কম সময় অঙ্কগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলোকে রপ্ত করতে হবে, শিখতে হবে। এটা দেখ, 55টি জিনিস বিক্রি করে একজন দোকানদার লাভ করে 11টি জিনিসের সিপির সমান, 11টি জিনিসের এসপির সমান, তাহলে লাভের শতকরা হার কত? দেখো, একটা অঙ্কের মধ্যে আমি দুটো পার্ট ঢুকিয়ে দিয়েছি। আমরা অঙ্কটাকে কিভাবে দেখবো? এইভাবে দেখবো যে 55টি জিনিস বিক্রি করে এক দোকানদার লাভ করে 11টি জিনিসের ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা হার কত? আর একবার কি পড়বো, 55টি জিনিস বিক্রি করে এক দোকানদার লাভ করে 11টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতকরা হার কত? দেখো, আমরা দু রকম ভাবে করবো, তোমাদের যেটা করতে সুবিধা তোমরা সেটা করবে। কিরকম না, দেখো আমি বললাম জেনারেলি লাভ বা ক্ষতির হিসেবটা, আমরা কখন করতে পারি বা কখন করি? না, আমি যতগুলো কিনে আনছি ততগুলোই বিক্রি করছি, তাহলে দেখো 55টা জিনিস বিক্রি করে লাভের হিসেব আমি কখন করতে পারবো? না, যখন আমি 55টা জিনিসের ক্রয় মূল্য জানতে পারবো, তাই না? 55টা জিনিস বিক্রি করে আমি লাভের হিসেবটা কখন করতে পারবো? না, যখন আমি জানতে পারবো 55টা জিনিস আমি কি দামে কিনে এনেছি। তাহলে আমাকে বলো লাভের কথা বলেছে, তাহলে আমাকে একটা কথা বলো, আমি এরকম লিখতে পারি এসপি অফ 55 মাইনাস সিপি অফ 55 ইজ ইকুয়ালস টু আমাদের প্রফিট। লাভের কথা বলেছে, আর লাভ মানে আমরা কি দেখেছি? এসপি মাইনাস সিপি। যদি আমার লস বলতো তাহলে সিপি মাইনাস এসপি লিখতাম। তাহলে এসপি অফ 55 মাইনাস সিপি অফ 55 ইজ ইকুয়াল টু প্রফিট। আচ্ছা, প্রফিটটা কার সমান হচ্ছে? না, সিপি অফ 11, 11টা জিনিসের ক্রয় মূল্যের সমান। তাহলে প্রফিটের জায়গায় আমি কি বসিয়ে দিলাম? সিপি অফ 11টা বসিয়ে দিলাম। তাহলে এবারে দেখো, এসপি অফ 55 মাইনাস সিপি অফ 55 তো ওদিকে প্লাস হয়ে চলে গেল, তাহলে সিপি অফ কত লিখবো? 66। কেন? প্রফিট সমান সমান সিপি অফ 11, আর মাইনাস সিপি অফ 55টা এদিকে প্লাস হয়ে চলে আসলো, তাহলে 55 প্লাস 11 কত? 66। তাহলে দেখো, আবার সেই আগের অঙ্কের মতন পেয়ে গেলাম, এতগুলো জিনিসের বিক্রয় মূল্য সমান সমান এতগুলো জিনিসের ক্রয় মূল্য। তাহলে আমি রেশিও তৈরি করে নিই, এসপি বাই সিপি, 66 বাই 55, 11 দিয়ে কেটে দিই, 6 আর 5। তাহলে এসপি 6, সিপি 5, তার মানে আমার একের লাভ হচ্ছে কার উপর? সিপির উপর। কত পার্সেন্ট? কিন্তু 100, 20%। আচ্ছা, পরেরটা কি বলেছিল? 11টি জিনিসের এসপির সমান লাভ করে, বিক্রয় মূল্যের সমান। তাহলে এবার এখানে তুমি প্রফিটের জায়গায় কি লিখবে? জাস্ট এসপি অফ 11টা লিখবে। তাহলে এসপি অফ 11টা ওদিকে মাইনাস হয়ে চলে গেল, মানে এসপি অফ 44 আর মাইনাস সিপি অফ 55টা এদিকে প্লাস হয়ে চলে আসলো, তাহলে এসপি অফ 44 ইকুয়ালস টু সিপি অফ 55। রেশিও, সবসময় রেশিও। আচ্ছা, আর একটা জিনিস, সেটা কি? আমি বলেছি দুটো দেখাবো, যেটাতে করতে তোমাদের সুবিধা। সবসময় যার সমান লাভ করবে আমরা সেই প্রাইসটাকে ধরে নেব, মানে কস্ট প্রাইসের সমান যদি লাভ করে তাহলে কস্ট প্রাইসটাকে ধরে নেবো, সেলিং প্রাইসের সমান যদি লাভ করে তাহলে সেলিং প্রাইসটাকে ধরে নেবো, ঠিক আছে? আবার বলছি, যার সমান লাভ করবে, কস্ট প্রাইসের সমান লাভ করলে কস্ট প্রাইসকে ধরবো, সেলিং প্রাইসের সমান লাভ করলে সেলিং প্রাইসকে ধরবো। তাহলে আমি একটা করব, তোমরা আর একটা করে নেবে। তাহলে 11টি জিনিসের সিপির সমান, তাহলে আমি ধরে নিচ্ছি সিপি অফ 1, একটার সিপি আমি ধরে নিচ্ছি 1 টাকা, তাহলে সিপি অফ 11, তাহলে 11টার সিপি কত হবে? 11 টাকা। এটাই আমার প্রফিট, এটাই আমার লাভ। আচ্ছা, বিক্রি করছি কতগুলো? 55টা। তাহলে আমি কি বললাম? লাভের হিসেব বা ক্ষতির হিসেব আমি তখনই করতে পারবো যখন আমি জানতে পারবো যে যতগুলো বিক্রি করছি ততগুলোই আমি কি দামে কিনে এনেছিলাম, তাহলে বিক্রি করছি 55টা, তাহলে আমি 55টার সিপি বার করে নিই। তাহলে সিপি অফ 55 কত? 55। তাহলে এবার বলো, 55টার সিপি 55 টাকা, লাভ করছি 11 টাকা, তাহলে কত পার্সেন্ট? 11 টাকার লাভ 55-র উপর ইন্টু 100, মানে 20%। তাহলে তোমরা যদি এই নিয়মে করো তাহলে পরেরটা তোমরা করে নিও। কি? ধরি একটির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 11টির বিক্রয় মূল্য 11 টাকা, ওটাই আমার লাভ। 55টির বিক্রয় মূল্য 55 টাকা, তাহলে 55টা হচ্ছে বিক্রয় মূল্য, 11টা হচ্ছে লাভ। তাহলে কার উপর বার করতে হবে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য মানে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে বিক্রয় মূল্য তখন 55, লাভ 11, তাহলে ক্রয় মূল্য কত? 55 মাইনাস 11, মানে 44 টাকা।
তাহলে তখন আমরা কি লিখবো, 11/44 ইন্টু 100। ঠিক আছে, দেখো 11টি কমলা 10 টাকায় কিনে 10টি কমলা 11 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির শতকরা কত হয়? তাহলে অঙ্কটা একটু বুঝে নি। তাহলে বলছে 11টি কমলা 10 টাকায় কিনে 10টি কমলা 11 টাকায় বিক্রি করবে। তার মানে এখানে অঙ্কটা কি বলে, অঙ্কটা এরকম বলে যে তুমি কিছু লেবু 11টা 10 টাকার দরে কিনছো আর ততগুলোই 10টা 11 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, দেখবে ট্রেনে যখন লেবু বিক্রি করে, কমলা লেবু বা মৌসুমী লেবু বিক্রি করে, দামটা কিভাবে বলে না, দাদা লেবু কত করে দিচ্ছ, 4টে 20 টাকা। তার মানে ও লেবুর দরটা জানানো কত না, 4টে 20 টাকার দরে আমি বিক্রি করছি, 4টে 20 টাকা হিসেবে আমি বিক্রি করছি। তো তার মানে তো তোমাকে 4টেই কিনতে হবে, তার তো কোনো মানে নেই। তুমি একটা দুটো কিনতে পারো, তুমি 10টা 12টাও কিনতে পারো। তাহলে তুমি কি বললে, তুমি বলে আচ্ছা তুই আমাকে এক কাজ কর, তুই আমাকে 20টা লেবু দিয়ে দে তো। তাহলে ও 20টা লেবুর দামটা কি হিসেবে নেবে, ওই 4টে 20 টাকা হিসেবে তোমাকে ও 20টা লেবু দেবে। তাহলে তুমি 20টা লেবু কিনে আনলে, কিভাবে কিনে আনলে, 4টে 20 টাকা হিসেবে। এবার ওই 20টা লেবুই তুমি বিক্রি করছো। এবার আমি গেছি, আমি তোমাকে জিজ্ঞেস করছি কত করে দিচ্ছিস, তুমি বলে 5টা 30 টাকা। মানে 5টা 30 টাকায় বিক্রি করছিস, ঠিক আছে তুই আমাকে 20 টাকায় 20টাই দিয়ে দে। তার মানে 4টে 20 টাকা হিসেবে তুমি যতগুলো লেবু কিনে এনেছিলে, 5টা 30 টাকা হিসেবে তুমি ততগুলোই লেবু বিক্রি করে দিলে। তাহলে বারবার আমি কি বলি, অঙ্ক পড়ে কখনো অঙ্ক করতে যাবে না, আগে অঙ্কটাকে বোঝো, অঙ্কটাকে রিয়েলাইজ করো। আর এই বোঝা মানেটাই কি, বোঝা মানেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, যে আমি প্র্যাকটিক্যালি ভাবছি। তাহলে 11টা কমলাও 10 টাকা দরে কিনছে, মানে 22টা 20 টাকায় কিনবে, 33টা 30 টাকায় কিনবে, এইভাবে। তাহলে দেখো পারচেজ, পারচেজ, তাহলে এটা কি, এটা কোয়ান্টিটি, পরিমাণ, আর এখানে লিখলাম প্রাইস। ঠিক আছে, তাহলে 11টা 10 টাকার দরে কিনছে, সেল, বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে, 10টা 11 টাকার দরে, তার মানে এটা রেশিও। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, কি দেখলাম বলো, যতগুলো কিনছি ততগুলোই বিক্রি করছি, যতগুলো কিনছি ততগুলোই বিক্রি করছি, তার মানে কি আমাদের কোয়ান্টিটি কনস্ট্যান্ট। তাহলে তুমি কি বলবে, তুমি বলবে স্যার কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট করো, কারণ তুমি তো সেটাই বললে যে 4টে 20 টাকা হিসেবে 20টা কিনছি আর 5টা 30 টাকা হিসেবে 20টাই বিক্রি করছি, পরিমাণটা সমান, তাহলে পরিমাণটাকে সমান করি। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করব, এটাকে 11 দিয়ে গুণ, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করব, এটাকে 11 দিয়ে গুণ করলে এটাকেও 11 দিয়ে গুণ করবো। তাহলে দেখো পারচেজ মানে কি, কেনা, তার মানে এটা তোমার কি হয়ে গেল, কস্ট প্রাইস, এটা তোমার কি হয়ে গেল, সেল মানে বিক্রি। তাহলে 100 হচ্ছে কস্ট প্রাইস, 121 হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে কত, 21 কার ওপর, সিপির ওপর, সিপি কত 100, তাহলে 100-র ওপর 21-এর লাভ মানে 21। দেখো দুটো কথা বলি, সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এই যে শর্টকাট 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 বলে কি করা হয়, ব্যাপারটাকে পুরো ইনজেক্ট করে দেওয়া হয়, যে দেখো শর্টকাট শেখাবো, এসো, স্টুডেন্টরাও ইমপ্রেসড হয়ে গেল, বাহ দারুণ তো। সবসময় মনে রাখবে শর্টকাট কিন্তু, মানে যে একটা কথা আছে না, হ্যান্ডেল উইথ কেয়ার, শর্টকাটটা কিন্তু সেইটা। কারণ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে অঙ্কটাকে যদি ঘুরিয়ে দেয়, অঙ্কটাকে যদি ঘুরিয়ে দেয় তাহলে তুমিও ঘুরে যাবে, তুমিও ঘুরে যাবে। যে তুমি এসে কি করবে, তুমি এসে এবার টিচারকে গালমন্দ করা শুরু করবে, স্যার তুমি শর্টকাট শিখিয়েছিলে, দেখো তুমি সাপোজ ধরো টাইম এন্ড ডিস্টেন্সের একটা অঙ্ক করছো, মাস্টার তোমাকে বলেছে এই দেখ ডিস্টেন্স বার করতে বলে এই শর্টকাট অ্যাপ্লাই করে দিবি, তোমরাও খুব খুশি হলে, আরে বাস মাস্টার কি সুন্দর আমাদের শর্টকাট শেখালো, কি সুন্দর হয়ে গেল। সেম অঙ্ক পরীক্ষায় দিয়েছে, বার করতে দিয়েছে স্পিড, গতিবেগ কত, ব্যাস তোমরা করতে পারলে না, কেন, কারণ তোমরা অঙ্কটার কনসেপ্টই ক্লিয়ার করোনি, তোমাদের ভেতরে শর্টকাটটা ইনজেক্ট করে দেওয়া হয়েছে, তোমরাও খুশি মনে নিয়ে নিয়েছো। এবার যখন তোমাকে গতিবেগ বার করতে দিল, তখন তুমি করতে না পেরে মাস্টারকে এসে গালমন্দ করা শুরু করলে, কেন স্যার তুমি তো ডিস্টেন্সের ফর্মুলা শিখিয়েছো, তুমি গতিবেগের ফর্মুলা কেন শেখাওনি স্যার। দোষটা যেমন মাস্টারের, দোষটা তেমনি তোমারও। কটা স্টুডেন্ট আজকে একটা টিচার যখন শর্টকাট ফর্মুলা শেখায়, কটা স্টুডেন্ট সেই টিচারকে ক্রস করে, স্যার এই শর্টকাট ফর্মুলাটা আমরা কেন অ্যাপ্লাই করব, কিভাবে এই শর্টকাট ফর্মুলাটা এলো, কটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে। আমি এত বছরের অভিজ্ঞতায় বলছি 10টা স্টুডেন্ট যদি থাকে,
তার মধ্যে মাত্র 1 থেকে 2 জন স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার এই শর্টকাট ফর্মুলাটা কিভাবে এলো বা কেন অ্যাপ্লাই করছি আমরা। ওই যে 2 জন জিজ্ঞেস করলো না, তাদেরই হবে। কেন? কারণ তারা জানার জন্য এসেছে, শেখার জন্য এসেছে। কেন করছি? কেন অঙ্কটাকে ঘুরিয়ে দিলে আমরা কি করব? তো ব্যাপারটা হচ্ছে সেইটা, ফর্মুলা হচ্ছে তোমার ওই একটা ইনিশিয়ালি খুব ভালো লাগবে, কিন্তু এখন পরীক্ষায় যে অঙ্ক আসছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু সলভ করতে পারবে না। কেন বলছি, এত কথা কেন বললাম? এই অঙ্কটারই একটা শর্টকাট আছে, কি বলতো? মাস্টার দেখায়, এই দেখ একদিকে 11 লিখবি, 10 লিখবি, এই দেখ 11 আর 10 আছে লিখবি, 10 আর 11 আছে এরকম লিখবি, দিয়ে কি করবি বলতো? এরকম কোণে কোণে গুণ করে দিবি, 11 11 121 আর 10 10 100 এরকম মাইনাস করে দিবি। গুণটা সবসময় এরকম ভাবে করবি, আগে এইটা করবি 11 11 121, 10 10 100, দিয়ে নিচে কি লিখবি বলতো? এই ডান দিকে যেটা লিখছি সেটা নিচে লিখে দিবি, ইন্টু 100। স্টুডেন্টও খুব খুশি হলো, আরে বাস স্যার কি সুন্দর করে দিল। কেউ কিন্তু জিজ্ঞাসা করলো না বা বললো না স্যার কেন গুণটা করব, বোঝাও। এবার বুঝতে পারছো কেন গুণটা করব? এটা কেন করছি? কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট করার জন্য পাচ্ছি। দেখো 10 ইন্টু 10, 10 ইন্টু 10, 11 ইন্টু 11, তার মানে 11 ইন্টু 11। কাজে আমি যদি এইটা দেখানোর পর এইটা দেখাই, কেউ আমাকে প্রশ্ন করবে না কেন করছে এটা। কিন্তু আমি যদি প্রথমেই এইটা দেখাই, আমাকে 2 জন হলেও জিজ্ঞাসা করবে স্যার কেন। ওই 2 জনাই শিখতে চায়। কেন বলছি? এই অঙ্কটা আর এক রকম ভাবে দেয়, যেটা আমরা পরবর্তীতে যখন প্রফিট লস আবার আমরা করব দেখবো। এখানে তো এক প্রকারের জিনিস, তুমি 2 প্রকারের জিনিস কিনছো। মানে ধরো তোমাকে অঙ্কটা বললো, প্রথম প্রকারের জিনিস আমি 4টে 5 টাকা দরে কিছু জিনিস কিনে আনলাম, ওই একই পরিমাণ অন্য প্রকারের জিনিস 6টা 5 টাকা দরে কিনে আনলাম। এবার দুটো জিনিসকে মিশিয়ে আমি একটা 1 টাকা দরে বিক্রি করলাম, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? তোমাকে মাস্টার এইটা শিখিয়ে দিয়েছে তুমি ঘোড়ার ডিম করতে পারবে। আর আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্রথম প্রকার কোয়ান্টিটি প্রাইস, দ্বিতীয় প্রকার কোয়ান্টিটি প্রাইস কিনছি, মানে কি? তার মানে কোয়ান্টিটি আমার সেম, যতগুলো কিনছি দ্বিতীয় প্রকারেরও জিনিস ততগুলোই কিনছি, কোয়ান্টিটিকে সেম করলাম। আবার 2 প্রকার মিলিয়ে যতগুলো কিনে এনেছি ততগুলোই বিক্রি করছি, মানে আবার আমাকে কোয়ান্টিটিকে সেম করতে হবে। তাহলে গুণ করে করে আমরা সমান করতে থাকবো। তাহলে এই জিনিসটা আমার ক্লিয়ার যদি থাকে, অঙ্ক যেমনই দিক চাই দিক হয়ে যাবে। ঠিক আছে? দেখ, একজন লোক 12টি জিনিস 1 টাকায় বিক্রি করে 4% ক্ষতি করে, তাহলে 44% লাভ করতে হলে কত দরে বিক্রি করতে হবে? দরে মানে 1 টাকা। তাহলে অঙ্কটা এরকম ভাবে বলছে, 1 টাকায় 12টা জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হচ্ছে, তাহলে 44% লাভ করতে হলে তাকে ওই 1 টাকাতেই কতগুলো বিক্রি করতে হবে, 1 টাকাতেই কতগুলো বিক্রি করতে হবে। ঠিক আছে? দেখো, ওই যে বারবার বলছি না অপশন, তো এখানে দেখো 12টা বিক্রি করে আমার ক্ষতি হচ্ছে, তার মানে 12টার আমি যত বেশি বিক্রি করব ক্ষতি আমার তত বাড়বে। তার মানে লাভ করতে গেলে অবশ্যই আমাকে 12টার কম বিক্রি করতে হবে, মানে অপশন যেটা আমার থাকবে সেটা সব লেস দেন 12 থাকবে। তো আমি দেখছি অপশনে 3টেই লেস দেন 12 আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু কোনো অপশন যদি 12টার বেশি থাকতো তাহলে সেই অপশনটাকে আমি বাদ দিয়ে দিতাম। তাহলে এবার রেশিও তৈরি করি, 4% ক্ষতি, ফ্র্যাকশন পার্ট 1/25, তাহলে সিপি আর এসপি রেশিও। তাহলে তোমার 4 100, 4/100, তার মানে 1/25, তার মানে 25 হচ্ছে সিপি, 1 ক্ষতি করেছি তার মানে এসপি 34, 44%, 4 11 44, 4 25, তাহলে 25 ওপর 11 লাভ, তার মানে রেশিও কত? 36। তার মানে দেখো এখানে সিপি আমার কনস্ট্যান্ট হয়ে আছে। আমরা কি বলেছি? লাভেই বিক্রি করি বা ক্ষতিটাই বিক্রি করি, সিপি পাল্টাই না, তাহলে সিপি কনস্ট্যান্ট হয়ে আছে, অসুবিধা নেই। কি বললাম? ভেরিয়েবল প্রাইস কোনটা, চেঞ্জ হয় কোনটা? বিক্রয় মূল্যটা। দাম বাড়লে পরিমাণ কমে, দাম কমলে পরিমাণ বাড়ে। ঠিক আছে? তার মানে এই যে দাম যেটা কমা বাড়া করে সেটা কোনটা? বিক্রয় মূল্যটা। তার মানে এখানে আমি প্রাইস রেশিও লিখছি, ইনিশিয়াল আর প্রেজেন্ট, ইনিশিয়াল আর প্রেজেন্ট। তাহলে ইনিশিয়ালি কত ছিল? 24, প্রেজেন্ট কত? 36, কাটাকুটি করে ছোট করে নিই, 2:3। তাহলে দামের অনুপাত যদি এটা হয়, তাহলে কোয়ান্টিটি পরিমাণের অনুপাত কত হবে না? আমরা কি দেখেছিলাম পার্সেন্টেজ করার সময়? দাম আর পরিমাণ দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক, দাম বাড়লে পরিমাণ কমবে, দাম কমলে পরিমাণ বাড়বে। তাহলে 2:3 যদি দামের অনুপাত হয়, তাহলে পরিমাণের রেশিও কত হবে? 3:2। তাহলে আমি কিভাবে বলবো? না, আমি বলবো
যে আগে যদি আমি 3টে বিক্রি করছিলাম এখন 2টো বিক্রি করছি, আগে যদি আমি 3টে বিক্রি করছিলাম এখন 2টো বিক্রি করছি, আগে আমি কতগুলো বিক্রি করছিলাম 12টা, তাহলে কি বলবো এই 3 ইউনিট মানেই 12, 1 ইউনিট মানে 4, তাহলে 2 ইউনিট মানে 8, তাহলে 8 হবে। ঠিক আছে, তো যে কথাগুলো বললাম বা যেভাবে আমরা করছি তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, দেখো আস্তে আস্তে হবে। কেমন?